স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকের দিনে বেশ কিছু সংবাদ দেখতে পাচ্ছি। এই সংবাদগুলো নিয়ে এবং এর পর্যালোচনা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তাহিয়া রুবাইয়া তবলা। কানাডা, মেক্সিকো এবং চায়নার পণ্যে শুল্ক আরোপের ঘোষণার মধ্য দিয়ে দ্বিতীয় বাণিজ্য যুদ্ধ শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকে এই তিন দেশের উপর অতিরিক্ত শুল্ক কার্যকর হয়েছে। আগাম ঘোষণা অনুযায়ী এই তিনটি দেশও পাল্টা শুল্ক আরোপ করেছে। ধস নেমেছে দেশের শেয়ার বাজারে। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাক বিতণ্ডা হওয়াতে অনুশোচনার কথা উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের নেতৃত্বের অধীনেই যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান করতে কাজ করার কথা বলছেন। এছাড়াও আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বিবিসি বাংলাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ইউনূসের দেয়া একটি সাক্ষাৎকার নিয়ে চলছে নানা আলোচনায় সমালোচনা। এই বিষয়গুলি আলোচনায় থাকবে, এগুলো নিয়েই কথা বলতে চাই। আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং আমার সাথে আরো যুক্ত আছেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির ইকোনমিক্সট প্রফেসর ডক্টর শওকত আলী। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের জি ওয়ালাইকুম আসসালাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা শুরু করব। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাণিজ্য যুদ্ধের যেই শঙ্কা সেটি বলা যেতে পারে এরই মধ্যে শুরু হয়ে গেছে। আজকে আমেরিকার যে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে একটি ধস নেমেছে। এশিয়ার শেয়ার বাজারগুলোতে একই রকমের ধারা দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলোর ওপর বিলিয়ন বিলিয়ন ডলারের চাপ সৃষ্টি হবে, চাকরি হারাতে পারেন অনেকে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকাংশে বেড়ে গেছে এবং সামনের দিনগুলোতে অর্থাৎ খুব দ্রুত আরো কিছু দাম বাড়বে। দেশের বাজারে খেলনার দাম বেড়ে গেছে। দেশের বাজারে 80% খেলনা আমরা আমদানি করি চায়না থেকে, খেলনার দাম বেড়ে গেছে, সামনের দিনগুলোতে আরো বাড়বে। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে এসেছিলেন তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে কিন্তু একটা ছিল যে তিনি দেশের মানুষকে অর্থনৈতিক স্বস্তির মধ্যে রাখবেন, আমেরিকার জনগণকে অর্থনৈতিক স্বস্তির মধ্যে রাখবেন। আমেরিকার কথা বাদ দেই, পুরো বিশ্ব জুড়েই একটা অস্থিরতা সৃষ্টি হয়ে গেল। আপনার পর্যালোচনা শুনি। এখানে আমি দুটো জিনিস উল্লেখ করব, তারপরে আমি সেই কনটেক্সটে আপনার প্রশ্নের উত্তর দেব। অতীতে কি এরকম হয়েছিল? হ্যাঁ, হয়েছিল অনেকবার। তবে দুটো ইনসিডেন্টকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। একটা ছিল আমরা বলি জার্মান পোলিশ কাস্টম ওয়ার। এটা 1920s and 1930s এটা হয়েছিল। এটা জার্মানি করেছিল পোল্যান্ডের উপরে, কারণ পোল্যান্ডের কাছ থেকে কিছু সে ল্যান্ড কনসেশন পাওয়ার চেষ্টা করছিল। এরই ফলশ্রুতিতে দেখা গেল যে আলটিমেটলি এদের মধ্যে ঝগড়া হলো। একসময় এটা উইথড্র করলো, কিন্তু আলটিমেটলি ইট লেড টু দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা কিন্তু অনেক অ্যানালিস্ট বলছেন যে এই কাস্টম ওয়ারটা বিটুইন জার্মানি অ্যান্ড পোল্যান্ড ignited the passion in the both sides of the border. তারপরে জার্মানি যখন পোল্যান্ড আক্রমণ করেছে তখন আবার ইংল্যান্ড, ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং আবার তুরস্ক এবং অন্যান্য অস্ট্রিয়া তারা ইংল্যান্ড, ফ্রান্সের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করেছে, রাশিয়া জার্মানির এগেনস্টে। এই তো শুরু হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা, আর একটা ইনসিডেন্ট আমি বলবো যে এই এই যে ট্যারিফ বাড়াবার জন্য, আগেরটা বললাম যেটা জার্মান পোল্যান্ডের ব্যাপার। এরপরে একটা আমরা দেখি আর একটা ব্যাপার এর একটু আগে 1922-তে এটা প্রেসিডেন্ট ওয়ারেন হার্ডিং অফ আমেরিকা উনি করলেন কি, ট্যারিফ বাড়িয়ে দিলেন টু 38%। এর রিটার্নে অন্যান্য দেশগুলো রিয়াক্ট করলো। ফ্রান্স বাড়ালো 45%, 200% on automobiles from America. স্পেন বাড়ালো 40%, আমেরিকার সমস্ত গুডসের উপরে। জার্মানি আর ইটালি ওরাও বাড়িয়ে দিল অন হুইট। এ নিয়ে যে গোলমাল হলো, এই গোলমালে অনেক অ্যানালিস্ট বলছে যে এরই আলটিমেট রেজাল্ট হলো গ্রেট ডিপ্রেশন। তাহলে আমি দুটো এক্সাম্পল দিলাম। ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু দুটো এক্সাম্পল আমি দিলাম যেখানে এক সময় হয়ে গেল আপনার যুদ্ধ, বিশ্বযুদ্ধ, আর একটা হয়ে গেল গ্রেট ডিপ্রেশন। দুটোই কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। এ ব্যাপারে আমি উল্লেখ করব যে ওয়াল স্ট্রিট জার্নাল, যেটা খুব কনজারভেটিভ এবং খুব ট্রেড ফ্রেন্ডলি, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, ধনীদের ফ্রেন্ডলি, সেই ওয়াল স্ট্রিট জার্নাল কিন্তু এই যে ট্যারিফের যে ঊর্ধ্বগতি
বাই ডোনাল্ড ট্রাম্প এটাকে কিন্তু তারা সমর্থন করেনি। আচ্ছা, এখন যে ডোনাল্ড ট্রাম্প এগুলো বাড়ালো, তারও কিন্তু রিটালিটরি অলরেডি কানাডা বলে দিয়েছে, মেক্সিকো এবং চায়না। তাহলে এর শেষ কোথায়? অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলেছে সে আরো বাড়িয়ে দেবে, এরা যদি বাড়াবার চেষ্টা করে সে আরো বাড়াবে, তাহলে তো ওরাও বাড়বে। হোয়ার ইজ দি এন্ড? মানে এতে তো দ্রব্যমূল্য, আপনি যেটা বলেছেন যে দ্রব্যমূল্য বেড়ে যাবে, শুধু তাই নয়, যে মানে দ্রব্যমূল্য বেড়ে গেলে মানে যে ইন্ডাস্ট্রিজ, তাদের জন্য মানে শ্রমিকদেরকে ধরে রাখা কষ্ট হবে, তখন তারা ছাঁটাই করবে, কাজে এতে কিন্তু আনএমপ্লয়মেন্টও বাড়বে। কাজে আমি মনে করি যে এই ট্রেড ওয়ারে এর রেজাল্ট যে কি হবে এটা কিন্তু বলা যাচ্ছে না। ইট মাইট লিড টু মেনি থিংস। আবার আপনি লক্ষ্য করেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কানাডার প্রাইম মিনিস্টারকে বলছে গভর্নর ট্রুডো। লক্ষ্য করে দেখুন, তাহলে এটা কি ওই যে জার্মান ট্যাকটিক এগেনস্ট, যে এক্সাম্পল আমি দিলাম পোল্যান্ড? হ্যাঁ, জার্মান পোল্যান্ডকে প্রেশার দিয়েছে এবং জানে যে পোল্যান্ড উইল নট বি এবল টু বেন্ড কমপ্লিটলি। আলটিমেটলি পোল্যান্ডকে আক্রমণ করেছে জার্মান। তাহলে কি এও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যাকটিক হলো যে কানাডার ইকোনমিকে কলাপস করে দেওয়া? এটা কিন্তু ট্রুডো বলেছে অলরেডি যে তার উদ্দেশ্য কানাডিয়ান ইকোনমি কলাপস করে দেওয়া। যদি কানাডিয়ান ইকোনমি কলাপস হয়ে যায়, তারপরে হয়তো সে, হু নোজ, কানাডা মাইট টার্ন ইনটু দি 51st স্টেট অফ ইউএসএ। এগুলো আপ ইন দি এয়ার, এটা বলা যাচ্ছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতিগতি বুঝতে পারা খুব কঠিন ব্যাপার। সে কি চিন্তা করছে, কি করবে, কিভাবে করবে, এটা কিন্তু ধরতে পারা খুব কঠিন ব্যাপার। জি, ডক্টর শওকত আলী, আপনার মন্তব্য শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরার ভাইকে ধন্যবাদ অনেকদিন পর। হ্যাঁ, তো যে বিষয়টা আপনি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ইকোনমিস্টরা কিন্তু প্রি মার্কেট ইকোনমি বা ওপেন মার্কেট ইকোনমি করার জন্য প্রায় 100 বছর থেকে চেষ্টা করে আসছে, যে জিনিসপত্রের আদান প্রদান হবে বাইলেটারাল এগ্রিমেন্টের ভিতরে কোনো প্রোটেকশনিজম, যেটা ট্যারিফকে বলা হয় প্রোটেকশনিজম, যে প্রোটেকশনিজমটা থাকবে না, ফ্রি ট্রেডটাই নর্ম অফ দি ডে বলা হয়। কিন্তু হঠাৎ করে, বিশেষ করে ক্যাপিটালিজমের যে প্রধানতম দেশ যেটা আমরা বলি যুক্তরাষ্ট্র, তার প্রেসিডেন্ট এসে এটা শুরু করে দিলেন। এটাকে ইন টার্মস অফ ট্রেড এগ্রিমেন্ট এটা বলা হয় ট্রেড ওয়ার। এটা ট্রেড ওয়ার, কিন্তু এই ট্রাম্পের এই এগ্রিমেন্টের এর ভিতর দিয়ে যে ইম্পোজ করছে যে ট্যারিফ, তাতে যুদ্ধ হবে না, কিন্তু দুটো দেশের অর্থনৈতিক বা যেটা আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি ওয়েলফেয়ার লস, এটা হলো দুই দেশের মানুষ এরা বঞ্চিত হবে, গুডস অ্যান্ড সার্ভিসেস যদি না পায়। ফর এক্সাম্পল, আপনি ধরেন ট্রাম্প যখন প্রথম আসছিল ওই 4 বছরে কিন্তু কানাডার পরে সে ট্যারিফ ইম্পোজ করে গেছে, এবং এটাতে ছিল মেইনলি স্টিল, অল দি বিল্ডিং ম্যাটেরিয়ালস, লাম্বার। এটা কিন্তু আনফর্চুনেটলি আপনার বাইডেন এসেও এটা চেঞ্জ করেনি। এ হয়েছে কি, ফলে আপনি দেখেছেন মার্কেটে, যুক্তরাষ্ট্রের হাউজিং মার্কেটে দারুণ ক্রাইসিস সেই সময় থেকে শুরু হয়েছে। এখন যদি আপনি দেখেন যে আমরা যেটা 2 তলা 3 তলা বা 4 তলার কোনো বিল্ডিং আর তৈরি হয় না, এখন হয় মাল্টি স্টোরি বিল্ডিং। যারা বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার এরাই মাত্র মার্কেটে আপনার যে এক্সপেন্সিভ বাড়িগুলো তৈরি করছে। এতে মার্কেটের যে ডিমান্ড আর যে সাপ্লাই, তার সাথে কোনো সামঞ্জস্যতা নেই, ফলে রেন্ট যেমন বাড়ছে, বাড়ির দামও বাড়ছে। ওই সেই ধাক্কাটা এখন যেটা করে যাচ্ছে, যেহেতু এটা লাস্ট টার্ম, এরপরে আর কখনো সে আর প্রেসিডেন্ট হতে পারবে না। এর ধাক্কা কত বছর চলবে এটা বলা যাচ্ছে না। শুধু একটা আনফর্চুনেট একটা বিষয় হলো যে কানাডা তার নিকটতম বিজনেস পার্টনার এবং মেক্সিকো, এদের সবাইকে সে বলছে 25% ট্যারিফ ইম্পোজ করে দেবো। এখানে মনে রাখতে হবে, কানাডা, মেক্সিকো, ইউএসএ নিয়েই আমরা বলি ন্যাফতা, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এরিয়া। এটা প্রেসিডেন্ট ক্লিন্টন করেছিলেন। টোটাল সাইজ অফ দি জিডিপি এটা দুনিয়ার হাইস্ট, 3 দেশে মিলে অ্যারাউন্ড $34 trillion, which is much better than European Union and of course over China.
এই তিনটে ইকোনমিকে একসাথে করে দারুণ বেনিফিশিয়াল হয়েছিল এই সময় প্রেসিডেন্ট ক্লিন্টন বা আরো পরবর্তীকালে যারা আসছে, তো তারা যুক্তরাষ্ট্রের মানুষ অ্যাকচুয়ালি উপকৃত হয়েছিল। কিন্তু এরপরে আস্তে আস্তে সে এসে যে কাণ্ডটা করে গেল, এতে সবাই লস হবে। এখন এটা ডেফিসিট, তার একটা যুক্তি আছে, তো বলে যে আমাদের মার্কেটকে উনি প্রোটেক্ট করবেন। তা আপনি প্রোটেক্ট করবেন, জেনারেলি এটা হয়, অনেক সময় এটা হয় টু এ সার্টেন এক্সটেন্ট, আমি সাপোর্ট করি। যে মনে করেন বাংলাদেশ যদি ইম্পোজ করে ভারতের গাড়িগুলো, ম্যানুফ্যাকচারিং জিনিসপত্র, আই সাপোর্ট ইট টু প্রোটেক্ট আওয়ার ওন ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, ইটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আপনি দেখেন মেক্সিকোতে সে যদি করে, তার গ্রোসারি দোকানে আপনি যা যা ফ্রুট পাবেন, অল এগ্রিকালচারাল প্রোডাক্ট, এই সমস্ত জিনিসগুলোর দাম কিন্তু বেড়ে যাবে। কারণ গ্রোসারি মার্কেটে হয় কি, তাদের মার্জিন অফ প্রফিট খুব কম থাকে। তো যদি আপনি এই প্রোডাক্ট গুলো, অল ফ্রুটস, ভেজিটেবলস, গ্রোসারিজ, তো প্যাকেজ ফুডস, এগুলো সবই কিন্তু মোরালেস মেক্সিকো থেকে আসে। আপনি তাকে যখন ইম্পোজ করে দিলেন, তখন কিন্তু সাধারণ মানুষ যারা, মানে গরিব মানুষ, আপনার নিম্ন আয়ের মানুষ যেগুলো, তারা কিন্তু সাফার করবেই, এটা করবে। তো ফলে আপনি তো ডোমেস্টিক্যালি প্রডিউস কিছুই করলেন না। কারণ তো হাই লেবার মার্কেট, কিন্তু মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রের ট্রেড গ্যাপ কেন হয়, ইম্পোর্ট করা হয় বেশি, এক্সপোর্ট করা হয় কম। এখন আপনি এই সমস্যার কিন্তু সমাধান করলেন না, আপনি আরো কিন্তু বাড়ি দিলেন। কারণ হবে কি জানেন, ফর এক্সাম্পল এখন কানাডা বলছে আমি 25% ট্যারিফ ইম্পোজ কর। আপনি ট্যারিফ ওখানে যখন ইম্পোজ করলেন, তখন হবে কি, যুক্তরাষ্ট্রের যে গুডস এন্ড সার্ভিসেস যেটা আপনার কানাডাতে যেত, সেই মার্কেটটা কিন্তু আপনি হারাচ্ছেন। এখানে আরো ট্যাকটিক আছে। যদি ওই মার্কেট, মনে করেন কানাডা এবং চায়না, দে স্টার্ট টু অ্যাগ্রি ভেরি লোয়ার ট্যারিফ রেট, যুক্তরাষ্ট্র কিন্তু এই মার্কেটটা চিরকালের মতো হারালো। অন দি আদার হ্যান্ড চায়না কিন্তু ওই মার্কেটে আসলো। ফর এক্সাম্পল বাংলাদেশ, বাংলাদেশ কিন্তু আমরা ট্যারিফ দিয়ে ঢুকি, কিন্তু আমরা কি এটা মনে রাখতে হবে, কিন্তু আমাদের কিন্তু যুক্তরাষ্ট্র করে স্পেশাল ওই যে জিএসপি সুবিধা চলে যাওয়াতে, জিএসপি চলে যাওয়ার পরে আমরা কিন্তু ট্যারিফ দিয়ে ঢুকি লোয়ার রেট। এখন বাংলাদেশ যদি ইচ্ছা করে, তাহলে কানাডিয়ান মার্কেটটাকে তারা নিতে পারে। এই সুযোগে বিভিন্ন রকম দ্রব্য যদি আমরা দেখি যে এইগুলো আমরা তৈরি করে দিতে পারি, দেন ইট উইল বি ভেরি গুড বেনিফিশিয়াল, এবং অনেক দেশ করবে। রিসেন্টলি ইন্ডিয়া, যখনই আপনার ট্রাম্পের সাথে কথা হয়ে দেখা গেল যে যুক্তরাষ্ট্র পূর্ণ রকম মোদিকে মার্কেট ছাড় দেবে না, আনটিল আনলেস ইন্ডিয়া ওপেন আপনার গুডস এন্ড সার্ভিসেস এন্ড এক্সপোর্টেবল আইটেমস এর জন্য, ইন্ডিয়া যতক্ষণ পর্যন্ত তার মার্কেটকে না খুলে দেবে, ততক্ষণ পর্যন্ত তার ট্যারিফ 10% তো ওভারঅল হয়ে গেছে অলরেডি, তার উপরে হয়তো 15-25% তার উপরও দেবে। এই ভয়ে মোদি তাড়াতাড়ি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে এই স্পেশাল একটা এগ্রিমেন্ট করছে গত সপ্তাহে, তাতে তার হয়তো গুড সার্ভিসেস এক্সপোর্ট করা সহজ হবে বিদেশে। কিন্তু যুক্তরাষ্ট্রের মার্কেট কিন্তু আস্তে আস্তে সে হারাবে। এখন যদি অন্য কোনো দেশ এই গ্যাপ পূরণে আসে, এবং যুক্তরাষ্ট্র যদি সেই সব দেশের সাথে বিভিন্ন রকম ট্রেড আপনার বার্গেন দেয়, সুবিধে দেয়, তাহলে কিন্তু আস্তে আস্তে মার্কেট গুলো হয় কি, হারিয়ে যায়। একবার হারিয়ে গেলে এই মার্কেট উদ্ধার করা কঠিন। ইন জেনারেল যেটা বলবো, যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ গুলো বসাচ্ছে, এর পিছনে কোনো রিসার্চ নেই, এর কোনো ডেটা নেই, এর কোনো স্টাডি নেই। এই কানাডাকে একটু ঘায়ল করে দেব, এই 51তম প্রদেশ বানাবো, মেক্সিকোকে কিন্তু একদম চিরকালে। আপনার এখানে আরেকটা ফ্যাক্টর আছে, কিন্তু মেক্সিকোতে যে জিনিসগুলো তৈরি হয়, যখন আমরা ন্যাপটা করি, আপনার নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করি, তখন দেখা গেল যুক্তরাষ্ট্রের যত বড় বড় কোম্পানি আপনার চীনের ছিল, ওরা কিন্তু ট্রান্সফার করলো চায়না থেকে, ধরেন 15-20 ইয়ার্স এগো, ওরা সব তৈরি করলো আপনার হচ্ছে মেক্সিকোতে এসে। এই যে বড় টেলিভিশন আপনি দেখেন, গুড সার্ভিসেস দেখেন, এই বিভিন্ন মেশিন দেখেন, কুকিং মেশিন কিছু অনেক রকম মেশিন থেকে, এগুলো মেড ইন মেক্সিকো। এখন আপনি যদি তাদের পরে ইম্পোজ করেন মেক্সিকোর উপরে, তাহলে হলো কি জানেন, আপনার যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো দীর্ঘদিন থেকে
হান্ড্রেডস অফ বিলিয়ন ডলার বিজনেস করতো মেক্সিকো থেকে, প্রডিউসড ইন মেক্সিকো, সস্তা দামে যুক্তরাষ্ট্রে পেত, ওটা বন্ধ হয়ে গেল, কারণ তাদের ওই ট্যারিফের আওতায় পড়তে হবে। সো এগুলো অনেক রকম এর ফ্যাক্ট আছে। এখন একটা জিনিস হয়, যেটা একসময় হয়েছিল প্রেসিডেন্ট রিগানের সময়, সে জাপানকে ট্রেড দিয়েছিল, ট্যারিফ বসিয়েছিল। তো জাপান করলো কি, এখন দেখেন এই যে হন্ডা কার, টয়োটা কার মেড ইন ইউএসএ, ওরা ট্রান্সফার করলো সব, ওরা ওখান থেকে ট্রান্সফার করলো। তবে ওরা খুব জাপান খুব স্মার্ট, তারা পলিসি নিল। ওরা বললো লোয়ার লেভেল লেবারার গুলো আমরা যুক্তরাষ্ট্র থেকে নেব, আর হাইটেক ইঞ্জিনিয়ারিং এগুলো আমরা নেব জাপান থেকে। তো ফলে জাপান যুক্তরাষ্ট্রের ভিতরে আছে। আমেরিকার উপকার হলো এইটা যে সস্তা কার পেয়ে গেল, আর ওই লোয়ার লেভেল কিছু আপনার এই লেবারটা পেয়ে গেল। এই সমস্ত কিছু উপকারটা হলো, নাথিং মোর দ্যান দ্যাট। তো এটা চলবে, এটা চলছে। ইট ইজ ভেরি আনফর্চুনেট। আমরা যারা ইকোনমিস্ট, ফ্রি মার্কেটে বিশ্বাস করি, ওপেন মার্কেটে বিশ্বাস করি, তারা ডেডলি এগেনস্ট দিস পলিসি। দুনিয়ায় প্রায় 50 বছর আগে যেসব পলিসি ছিল, প্রোটেকশনিস্ট পলিসি, কলোনিয়াল মাস্টাররা যেগুলো করতো, সেই জিনিসটা এই লোকটা ফিরিয়ে নিয়ে আসছে উইদাউট এনি কাইন্ড অফ রিসার্চ, এনি কাইন্ড অফ স্টাডি। এতে যুক্তরাষ্ট্রের বেশি ক্ষতি হবে, কারণ এর মার্কেটটা খুবই টাইট, এবং লেবার মার্কেট আমরা বলি যে কমপ্লিটলি টাইট লেবার মার্কেট। সে কোনো ক্রমেই এক্সপোর্ট বাড়াতে পারবে না, ইম্পোর্ট কমিয়ে দেবে। তাতে ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র এখানকার জেনারেল কনজিউমার না, ওই যারা গ্রোসারি মার্কেটে যাবে। এটাই নিয়ে বড় কথা, যে তারা গ্রোসারি মার্কেট, যারা ফ্রুটস কিনবে, যারা অন্যান্য প্রোডাক্ট, আপনি দেখেন মিল পর্যন্ত কানাডা থেকে আসে। আপনার এমনি খুব খারাপ অবস্থা চলছে, রে ভাই একটু কানাডা থেকে আসতো, সেখানকার যে কানাডিয়ান কি যাই বলেন না কেন, এই জিনিসগুলো আসে। আর এনার্জি ফ্যাক্টর তো আছেই। আরো ক্ষতিগ্রস্ত হবে আমরা কিন্তু নিউ ইয়র্কে যারা আমরা বসবাস করি, কারণ আমরা তো ওর ভেরি নিয়ারেস্ট আপনার হচ্ছে স্টেট টু কানাডা। ফলে এখানে ইলেকট্রিসিটি বা অন্যান্য এনার্জি, যে গ্যাস প্রাইস, এগুলো কিন্তু হাই হয়ে যাবে অটোমেটিক। এই লোকটা যে কেন এরকম পাগলামি করে উইদাউট এনি রিসার্চ, ভাই আসছে তো মাত্র 1 মাস হলো, এই 1-1.5 মাসের ভিতরে উনি এত পণ্ডিত হয়ে গেল যে পুরো যুক্তরাষ্ট্রকেই 12টা বাজে দিয়ে গেল, এবং ও চলে যাওয়ার পরেও কিন্তু এটা কন্টিনিউ করবে। আমি তো বলেছি যে আগে যেটা 4 বছর আগে যেটা করেছিল, মানে বাইডেনের আগে, তার ইফেক্ট কিন্তু স্টিল ইন দিস মার্কেট। আমি উদাহরণ দিয়েছি আপনার হাউজিং মার্কেট। আপনি দেখেন কোনো ছোটখাটো বাড়িঘর কোথাও তৈরি হয় না, অল ওভার দি ইউনাইটেড স্টেট। নিউ ইয়র্কে তো হয় না, শুধু বড় বড় বিগ বিগ কোম্পানি শুধু এখানে আসে, ছোট they cannot arrange, they cannot make any money for constructing the house. So এই জিনিসগুলো খুব ক্ষতি করলো। আমার মনে হয় আরো 3 মাস পরে যুক্তরাষ্ট্রের মানুষ, যারা সাধারণ মানুষ অনেক ভোট দিয়েছে, তার they will cry in the street. Thank you. জি, সাধারণ মানুষের যে ভোগান্তির যে সংখ্যাটা আসলে করা হচ্ছে, সেই জায়গা থেকে আসলে মানুষের মধ্যে এক ধরনের হতাশা কিংবা ক্ষোভ কিন্তু আসলে এরই মধ্যেই কাজ করছে। আরো একটি বিষয়ে আলোচনায় নিয়ে আসতে চাই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তিনি আজকে একটি টুইট করেছেন এবং ট্রাম্পের সাথে তার যে বাকবিতণ্ডা হয়েছে হোয়াইট হাউসে, সেটাকে আসলে তিনি রিগ্রেট বলে আসলে উল্লেখ করেছেন। বাংলায় আমরা সেটা অনুশোচনা, অনুতাপ কিংবা দুঃখ প্রকাশ যেটাই বলি না কেন, আমেরিকার মতো বন্ধু রাষ্ট্রকে আসলে শত্রুতে পরিণত করার মতো যেই বিষয়টা, সেটি আসলে সামাল দেওয়ার মতো অবস্থা তো ইউক্রেনের নেই। কিন্তু এই যে দুই দেশের মধ্যে যে একটা ফাটল ধরলো, এটাকে আসলে বরফ গলানোর বিষয়টা আসলে কিভাবে আসলে সম্ভব? ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, বরফ গলা কিভাবে হবে, একটা তো আমরা বুঝতেই পেরেছি যে ইউক্রেনের যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, মিনারেল আছে, এটার প্রতি ডোনাল্ড ট্রাম্পের নজর রয়েছে। আমি ইউক্রেনের অবস্থাটা দেখছি, আপনারা আমাদের গ্রাম অঞ্চলে বলে যে ফাটা বাঁশের মধ্যে পড়া। ফাটা বাঁশে মানে দুদিকেই বাঁশ, কাটা বাঁশ, ফাটা বাঁশ, এর মাঝখানে পড়লে যেদিকেই আপনি নড়বেন না কেন, ইউ উইল বি হার্ট, আপনি ইনজিওর হবেন, আপনার কেটে যাবে আপনার গা। ইউক্রেনের অবস্থা তাই। ওদিকে রাশিয়ার সঙ্গে সে যুদ্ধ করছে, একটা বিশাল পাওয়ার। এতদিন সে যুক্তরাষ্ট্রের মানে মানে দারুণ সাহায্য পাচ্ছিল এবং ইউরোপিয়ানদের, তবে যুক্তরাষ্ট্রের সাহায্য সবচেয়ে বড়। এখন সেই যুক্তরাষ্ট্রই, সে অনেক জমি হারিয়েছে, 20%।
বাকি যে অংশটা আছে তার মধ্যে যে মিনারেলটা আছে ভালো রেয়ার আর্থ, এটাকে আবার আমেরিকা নেওয়ার চেষ্টা করছে। এর জন্য আমি বলছি যে ইউক্রেন একটা ফাটাবাসের মধ্যে পড়ে গেছে এই যুদ্ধে গিয়ে। খুব দুর্ভাগ্য ইউক্রেনের জনগণের জন্য। আমি দেখছি যে মনে হচ্ছে যে এখন যে অবস্থাটা, তাতে ইউক্রেন বাধ্য হবে পিস ট্রিটিতে আসতে, এবং তার জমিকেও সে দিয়ে দিতে হবে রাশিয়াকে, প্রায় 20%, ইনক্লুডিং ক্রাইমিয়া। আবার যুক্তরাষ্ট্রকেও দিতে হবে তার মিনারেল রেয়ার আর্থ। কাজে অ্যাট দ্য এন্ড আসলে ইউক্রেনের জনগণের দুর্ভাগ্য যে তারা এমন একটা বন্ধুকে বিশ্বাস করেছিল, যে বন্ধু তার মন পরিবর্তন করতে পারে এবং তাদেরকে পথে বসিয়ে দিতে পারে। হ্যাঁ, এটাই পৃথিবীর অন্যান্য দেশ, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির ব্যাপারে একটা কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। তার কারণ যুক্তরাষ্ট্রের অন্য যারা বন্ধু আছে তারা কিন্তু এই জিনিসটা তাদের মনে থাকবে, যে এই বন্ধুকে কি বিশ্বাস করা যায়, এই বন্ধুর মানে সাহায্যে কিংবা তার সঙ্গে পড়ে আমি একটা কোনো কাজে গেলাম, গিয়ে তো আমার 12টা বেজে যেতে পারে। এবং এই একই অভিজ্ঞতা কিন্তু কানাডা কিন্তু যে কয়টা যুদ্ধে আমরা যুক্তরাষ্ট্র, যেসব দেশে আমরা যুদ্ধ করেছি, ভিয়েতনাম, তারপরে আপনার কোরিয়া, অন্যান্য দেশে এবং মিডল ইস্টে, এখানে কিন্তু সবসময় কানাডা আমাদের সঙ্গে ছিল। মানে সবচেয়ে পরীক্ষিত বন্ধু, যে কখনো কোনো অপোজ করেনি। আমরা যেটা চেয়েছি ইউনাইটেড নেশনসে সেদিকে ভোট দিয়েছে। এমনি একটা দেশকে আমরা এখন বলছি সে 51st মানে স্টেট অফ ইউএসএ, এগুলো কিন্তু অন্য সবাই কিন্তু তাকিয়ে দেখছে। পৃথিবীর অন্যান্য যে দেশগুলো যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করত, হ্যাঁ, যেমন মধ্যপ্রাচ্যের অনেক দেশ যারা যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে, ওরা তো দেখছে যে এর রেজাল্ট কি হতে পারে। কাজে এটা আমার যেন মনে হয় যে ইউক্রেনের ব্যাপারে, ইউক্রেন তো গেলই, ইউক্রেনের অনেক ক্ষতি হয়ে গেল, আর যুক্তরাষ্ট্রেরও কিন্তু ফরেন পলিসির ব্যাপারে হয়তো ভবিষ্যতে একটা ধাক্কা আসতে পারে। এটাই আমার মনে হচ্ছে যে এখানে মানে এটা একটা আজব ব্যাপার ঘটছে ওখানে। তবে যেন মনে হচ্ছে যে আলটিমেটলি ইউক্রেন হ্যাজ নো আদার অপশনস বাট টু এগেইনস্ট ইটস উইল একে পিস ট্রিটিতে আসতে পারে। তবে আমি একটা জিনিস বলবো, ইউরোপে কিন্তু আমরা এটা বারবার দেখেছি। ইউরোপে আপনি যদি 100 বছরের বেশি, মানে আপনি নেপোলিয়নিক ওয়ারের আগ থেকে যদি শুরু করেন এই পর্যন্ত, মানে 200 ইয়ার্স এর বেশি যদি আপনি হিস্ট্রি অ্যানালিসিস করেন, তাহলে আপনি কি দেখবেন? দেখবেন যে আপনার ইউরোপে ম্যাপ বারবার চেঞ্জ হচ্ছে। যে দেশগুলো একসময় ছিল তার ডিসঅ্যাপিয়ার করে গেছে। যে আমরা যখন বড় হচ্ছিল, তো একটা কান্ট্রির নাম ছিল যুগোস্লাভিয়া, এটা এখন 5-6টা কান্ট্রিতে ভাগ হয়ে গেছে। তারপরে ওখানে এখনো চলছে গোলমাল। তারপরে একসময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে একটা কান্ট্রি ছিল মন্টিনিগ্রো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে দের ইজ দ্য মন্টিনিগ্রো, আবার এখন মন্টিনিগ্রো হয়ে গেল আফটার দ্য কলাপস অফ দ্য সোভিয়েত ইউনিয়ন। এমনি অনেক এক্সাম্পল রয়েছে যে ইউরোপে আমরা দেখেছি যে যেখানে ফোর্সফুলি কোনো ট্রিটি করা হয়, সেই ট্রিটির পথ ধরে ভবিষ্যতে ওটা ভেঙে যায় এবং আরেকটা যুদ্ধ শুরু হয়। কাজেই ইউক্রেনের ব্যাপারে যদিও পিস ট্রিটি হবে, কিন্তু এটার ভবিষ্যৎ যে কি সেটা কিন্তু কমপ্লিটলি প্রেডিকশন করা কঠিন ব্যাপার। জি, প্রফেসর ডক্টর শওকত আলী, রাশিয়া আমেরিকা যে বন্ধু হবে এবং ইউক্রেনকে যে ডোনাল্ড ট্রাম্প দূরে ঠেলে দিবে, এটা আসলে সমীকরণটার কথা যদি আসলে বলি, যে বন্ধু রাষ্ট্রকে শত্রু বানানো, শত্রু রাষ্ট্রকে বন্ধু বানানো, ডোনাল্ড ট্রাম্প যে জটিল সমীকরণ খেলছে, এই সমীকরণটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে সমীকরণের ইংরেজি শব্দটা হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশন মেলানো ট্রাম্পের পক্ষেও সম্ভব নয়, এটা কারোর পক্ষে। ইউক্রেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা ছোট কান্ট্রি, ইকোনমিক্যালি কিন্তু বাংলাদেশের থেকেও অনেক ছোট। তাদের জিডিপি অ্যারাউন্ড 200, লিটল ওভার 200 বিলিয়ন। আমরা কিন্তু জিডিপি ওয়াইজ 450 বিলিয়ন অ্যারাউন্ড। আমাদের থেকে কিন্তু ছোট, কিন্তু আমি স্যালুট জানাই প্রেসিডেন্ট জেলেনস্কিকে, যে তার যে কারেজ, একটা যুদ্ধহত দেশ 10 ভাগের 1 ভাগ অংশ হারিয়েছে, একটা বৃহৎ
পরাশক্তির কাছে বলা যায়। তারপরে হোয়াইট হাউসে এসে সে জনগণের স্বার্থে, তার মানুষের স্বার্থে ইকোনমিক বা পলিটিক্যাল ডিসিশন বা ডিপ্লোম্যাটিক এই সবগুলোকে রেস্টোর করার জন্য যেভাবে ফাইট করেছে, আমি তাকে স্যালুট জানাই। ইজ এ ট্রু প্যাট্রিয়ট নো ম্যাটার হোয়াট। যেভাবে আপনার হোয়াইট হাউসে বসে তার রাষ্ট্রের স্বার্থের জন্য যে লড়াই করেছে, আনপ্যারালাল। তার এই শক্তির জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। অবশ্যই যে কথা আমি বলেছি যে ইকোনমিক ফেলিওর বিকজ অফ দি ট্যারিফ, যুক্তরাষ্ট্রের মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিপ্লোম্যাটিক্যালি আপনি দেখেন সেখানেও সে ফেলিওর হয়েছে। সে এটাকে ডিপ্লোমেসি বলে না, এটাকে হ্যান্ড টুইস্টিং পলিসি বা হেড টুইস্টিং পলিসি। ওই একটা কথা বলে না, যুক্তরাষ্ট্রের মতো বন্ধু যদি থাকে কারো, তাহলে তারা শত্রু কোনো প্রয়োজন হয় না। দিস ইজ দি আপনার এক্সাম্পল। আপনি দেখেছেন যে একটা দেশকে $500 বিলিয়ন লিখে দিতে হবে। What a shame, what a nonsense, stupid policy. দুনিয়ায় মার দেবেও অনেক সময় যে একটা কথা বলি আমরা, যে মার দেবো কিন্তু কামবে না। এটি কি ধরনের, এটা কি ডিপ্লোমেসি হলো? ভাইস প্রেসিডেন্ট জাম্প করলো উইদাউট এনি প্রোটোকল। হোয়াট এ ননসেন্স, স্টুপিড পিপলের হাতে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ আমরা দিয়েছি। ইউ ওয়েট ফর মোর ডেঞ্জারাস ইকোনমিক অ্যান্ড ফরেন পলিসি ডিজাস্টার। তবে আমি একটু খুশি হয়েছি এই কারণে, সেটা আমি বলেই দিই, গাজার কে বলাই হয়েছে যেটা আমি আমেরিকা নিয়ে নিলাম এবং এখান থেকে সবাইকে ফেলে দেবো। আপনার এলেন মাস্ক আর আমরা যে ওখানে চা খাবো, আনন্দ ফুর্তি করে বেড়াবো, ডিস্কো ড্যান্স বানাবো, অনেক কিছু করেছে সাগরের পাশে, হ্যাঁ ভূমধ্য সাগরের পাশে আনন্দ করবো। আর আরবের বলা হবে যে তোরা সব খরচ দিবে, আনন্দটা আমার, খরচ তো তোমাদের। আর সমস্ত গাজা নিয়েছে। ওখানে একটু কারেজিয়াস একটা বিষয় হলো, ফিলিস্তিনের মানুষ, আরবদের মানুষ, গাজাবাসী, তাদেরকে ঠিক এইভাবে মানে তার ব্লাফিং কে গ্রহণ না করে তার বিরুদ্ধে রেজিস্ট্রেশন হওয়া, তারা একটা সুযোগ দেখলো যে কি হয়েছে, খালি হাতাহাতি বাকি আছে। আমি জীবনে কখনো কোন দেশে, নেভার ইন মাই লাইফ, আমি সাংবাদিকতা ছিলাম, আমি একটা পত্রিকা, দৈনিক দেশ পত্রিকার এডিটোরিয়াল স্টাফ ছিলাম অ্যাটলিস্ট 5 ইয়ার্স ঢাকায়। আমি কোন রকম কোন দেশে এগুলো আমি দেখিনি যে দুটো প্রেসিডেন্ট সেখানে কথা বলছে, একটা ভাইস প্রেসিডেন্ট সেখানে প্রভোগ করে আর কথা বলে, মানে ইয়ারকে মারা মতো, সামান্য কোনো ডিসেন্সি নেই। এটা কি ধরনের মানে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে এই লোকগুলো কিভাবে আসলে আমি বুঝতে পারছি। যে কথাটা আমি বলেছি যে দেখেন, পুতিন একটা ডিক্টেটর, একটা দেশকে দখল করে নিচ্ছে। এটা কমপ্লিটলি একটা মানে আনথিঙ্কেবল যে সেখানে যখন জেনারেল অ্যাসেম্বলিতে ভোটাভুটি হলো, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে, পুতিনের পক্ষে। আপনি দেখেন সিকিউরিটি কাউন্সিলের যে মিটিং হলো, সেখানে পুতিন, যুক্তরাষ্ট্র, চায়না এবং নর্থ কোরিয়া সম্ভবত একযোগে ভোট দিল পুতিনের পক্ষে, মানে কমপ্লিটলি এগেইনস্ট দ্য ফ্রি ওয়ার্ল্ড। ওই যে বললাম যে ফ্রি ওয়ার্ল্ড, ফ্রি মার্কেটের বিরুদ্ধে তার যে পলিসি, ডিক্টেটোরিয়াল পলিসি, এটা যুক্তরাষ্ট্রের মানুষকে অনেকদিন তার খেসারত দিতে হবে। আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইউরোপে এই জেলোনেস্কিকে কত তাকে মাথায় তুলে খালি নাচতে বাকি আছে তার কারণে, একটা ছোট দেশের প্রেসিডেন্ট। হাওয়ার তারা তাকে একটু প্যাসিফাই করার চেষ্টায় আছে। তারা বলছে ভাই তোমার তো হাত পাথরের নিচে, তো যেভাবেই হোক যুক্তরাষ্ট্র বড় দেশ, তার সাথে মিলে তুলে চলো, দেখা যাক কিছু উদ্ধার করা যায় না। কিন্তু আমি তার কারেজকে আই স্যালুট, ইটস এ ট্রু প্যাট্রিয়ট। আমি যা বলেছি এরকম আমি দেখিনি। ফাইট, নিচে অপমানিত হলো দেশ, তার মানুষ, তার সৈনিক যারা যুদ্ধ ক্ষেত্রে রয়েছে, ফ্রন্টে রয়েছে, কাউকে তিনি অবহেলা করেনি। ইউক্রেনের মানুষগুলো যেভাবে তাকে উচ্ছ্বসিত প্রশংসা করেছে, আই স্যালুট হিজ লিডারশিপ। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আলোচনা চলবে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথি সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমার সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং প্রফেসর ডক্টর শওকত আলী। দুজন অতিথিকে আবারও স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক প্রসঙ্গ, বাংলাদেশের প্রসঙ্গ আলোচনায় আনতে চাই। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছেই আগে আসবো।
6 মাস ক্ষমতায় থাকার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়েছে বিবিসি বাংলা। সাক্ষাৎকারটা নিয়ে নানান রকম আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, বিভিন্ন সংস্থার কথা বলি, সাধারণ মানুষের কথা বলি, অনেক জরিপ, অনেক পরিসংখ্যান, এমনকি খোদ পুলিশের পরিসংখ্যানও বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, ডাকাতি 50% বেড়েছে, অন্যান্য পরিস্থিতির অবস্থাও অনেকাংশে ভঙ্গুর। তার বিপরীতে ডক্টর ইউনূস বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ঠিক আছে, অপরাধের পরিমাণ একেবারেই বাড়েনি। মানে এই কথাগুলো কিংবা এই ধরনের এই সমস্যাকে সমস্যা হিসেবেই স্বীকৃতি না দেওয়া, সমাধান তো অনেক পরে, সমস্যা কিংবা সংকটকে স্বীকৃতি না দেওয়ার বিষয়টা আমরা অতীতে দেখেছি। রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবে আসলে দিয়ে থাকেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না। সেই জায়গা থেকে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা যদি বলি, তার কাছ থেকে সাধারণ মানুষ আসলে গতানুগতিক রাজনৈতিক বক্তব্য আশা করে না, হয়তো বা ভিন্ন কিছু আশা করে, সেটা হয়তো সাধারণ মানুষ পায়নি। আপনিও একমত কিনা? হ্যাঁ, আমি আসলে যে তার বিবিসির, আমি আপনার সঙ্গে একমত। বিবিসির যে ইন্টারভিউটা, তাতে পাঁচটা পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ছিল যে অপরাধের পরিমাণ, উনি বলছেন এটা বাড়েনি। ওই কে কি ফাটল ধরেছে, উনি যখন ক্ষমতায় এলেন আর বর্তমানে, উনি কিন্তু বলছেন যে না, ঐক্য আগের মতনই আছে, সবাই তাকে সমর্থন করে। কিন্তু আমরা জানি যে বাইরে তার যে সমর্থন আগের চেয়ে অনেক, তাতে ধস নেমেছে, কিন্তু উনি সেটা স্বীকার করেননি। তারপরে আরেকটা পয়েন্টে, সেনাবাহিনী কি সহযোগিতা করছে, সেটা খুবই প্রশ্নবোধক। কারণ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে, কিন্তু তাদের চোখের সামনেই অনেক ধ্বংসযজ্ঞ হচ্ছে, এবং তাতে তারা ইউনূস গভর্নমেন্টের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে কিনা, এ নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখছি যে একটা বাড়ি, 32 নম্বরের বাড়ি যখন ভাঙা হচ্ছিল, মবক্রাসি, ওটা কিন্তু কোনো আইনের না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওখানে, তার সরকার ওখানে কিন্তু বুলডোজারও দিয়েছেন। হ্যাঁ, সমস্ত সাহায্য দিয়েছে ওই বাড়ি যাতে ভাঙা যায়। ওখানে সামরিক বাহিনী ছিল, সামরিক বাহিনী তাদের চেহারা দেখিয়ে চলে গেছে। কাজে আমার প্রশ্ন হলো যে সামরিক বাহিনী কি মানে ওই বাড়ি ভাঙতে ডক্টর ইউনূসের যে গুন্ডা বাহিনী, তাদেরকে কি সে হেল্প করেছে? হ্যাঁ, এটা একটা প্রশ্নবোধক। আমি জানি যে মানুষের ইমোশন রয়েছে, কিন্তু একটা মিউজিয়াম, যে বাড়ির মালিক হাসিনা নয়, হাসিনাটা ডোনেট করে দিয়েছে। আমি হাসিনার স্বৈর শাসনকে কঠোর ভাষায় সমালোচনা করি। হ্যাঁ, নির্বাচনকে বারবার সে করেছে, ভণ্ডুল করে দিয়েছে, মানে ফেক করে দিয়েছে, এটাকে আমি কঠোর ভাষায় করি। কিন্তু একটা মিউজিয়ামকে ভাঙা, যেখানে স্বাধীনতা যুদ্ধের রেকর্ড রয়েছে, সেটাকে এভাবে ভাঙা মবক্রেসির মাধ্যমে, এটা তো ইউনূসের গভর্নমেন্টের জন্য একটা দারুণ লজ্জাস্কর বিষয়। ইজ এ ডিসফাংশনাল গভর্নমেন্ট। এর চেয়ে তো আর খারাপ একটা, তার সবচেয়ে জিনিস যেটা কম্পোনেন্ট ডিসফাংশনাল। কিন্তু আমরা দেখলাম যে ওখানে সেনাবাহিনী চলে গেল, এবং ওখানে আমরা আরো দেখলাম যে মনে হলো যে ইউনূস ইজ দ্য ডেপুটি উপদেষ্টা, উনি মানে উপপ্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হলো পিনাকি ভট্টাচার্য, ফ্রান্সের। সে অর্ডার করলো, ইউনূস ফলো করলো। হ্যাঁ, তো ইউনূসের যে করুণ অবস্থা দেখে এরকম একজনের এমনি নামজাদা লোকের এমনি করুণ অবস্থা, যে প্যারিস থেকে বলছে যে এই বুলডোজার নিয়ে আসো, আর ইউনূস ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে, এবং তার সৈন্যবাহিনীও সরে গেল, পুলিশও গেল না। তাতে মনে হলো যে আমাদের আসলে এখন প্রধান উপদেষ্টা হলো পিনাকি ভট্টাচার্য অফ প্যারিস। আচ্ছা, তারপরে আমি আসবো ভারতের সাথে মাঝখানে, মানে কি এখন বর্তমান পরিস্থিতি কি। উনি বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক একদম ঠিকঠাক, কিন্তু আমরা তো দেখছি যে ওনারই লোকদের স্টেটমেন্ট, ওনার যারা টোকাই দল, ওনার একটা টোকাই দল আছে, নতুন রাজনৈতিক দল করেছে, এই টোকাই দলের লোকরা কিন্তু দারুণ ভারত বিরোধী স্টেটমেন্ট দিচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু ভারতের বন্ধু নই, কিন্তু ওরা তো স্টেটমেন্ট দিচ্ছে বিরুদ্ধে। আর উনি বলছেন, আর ওদিক থেকেও আসছে, ভারত থেকেও, কিন্তু উনি বলছেন সব ঠিকঠাক।
আরো দুই একটা দেশের ব্যাপার, মধ্যে কিন্তু ভিসা রেশিও এখন প্রায় অনেকাংশে আরো বন্ধ। অনেক বন্ধ হয়েছে, কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে, হুম হুম সবকিছু বেশ মানে পরিস্থিতি খুব খারাপ অবস্থা। হ্যাঁ, বর্ডারে পর্যন্ত গুলিও হয়েছে, হুম লোক হুম। মারা গেছে, কিন্তু উনি বলছেন যে সব ঠিকঠাক আছে। তাহলে ডক্টর ইউনূস কি মানে দারুণ সত্যবাদী? আমি কিন্তু ওনাকে তাই জানতাম আগে, যে উনি একটা সত্যবাদিতার একজন দারুণ ইসে, কিন্তু ওনার এই যে প্রশ্নের উত্তরগুলোতে আহ, দর্শক মন্ডলী আপনারাই ভেবে দেখুন যে উনি সত্য কথা বলছেন না সত্যের কাজ দিয়ে একটু ঘষে যাচ্ছেন। তারপরে আরেকটা পয়েন্ট আমি বলবো, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা নির্বাচনে। এখানেও কিন্তু উনি বলেছেন যে এটা অবশ্য ওনার একটা ক্লিয়ার ছিল, যে উনি বলেছেন যে সাজা দেওয়া, যারা অন্যায় করেছে তাদের সাজা দেওয়া হবে, কিন্তু কোনো ইনস্টিটিউশনকে ব্যান করা যায় না, প্রত্যেকের অধিকার আছে, প্রত্যেক জনগোষ্ঠী। তো এখন ধরেন আওয়ামী লীগের যদি আমি ধরে নেই, একসময় তো তার 40% ছিল, নেমে নেমে 30% যদি আমি ধরে নেই, তাহলে প্রায় 6 কোটি তার সমর্থক। তার মধ্যে ধরেন প্রায় 20 লক্ষ খারাপ লোক, যারা চুরি চোট্টামি করেছে, আপনার করাপশন করেছে, সেই ধান্দাবাজ বদমাইশগুলো, হ্যাঁ তাদের ধরুন আপনি শাস্তি দেন। বাকি যারা আছে তারাও তো ভিকটিম। মানে যে লোক মুক্তি বাহিনীর কোটাতে নাই, কিংবা আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার ধান্দাবাজির সঙ্গে কানেকশন নাই, হুম হুম। তারও তো ছেলে চাকরি পাচ্ছিল না, তারাও তো রাস্তায় নেমেছে। কাজেই দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইং টু মেক, যে ইউনূস এটাকে বলেছেন যে মনে হচ্ছে আমারই এই যে কথাটা সঙ্গে তার মিলে যাচ্ছে। উনি দেখেছেন যে আওয়ামী লীগে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে ব্যান করা হবে কিনা ওনার আলোচনা আমার মনে হলো যে no, উনি এটা ব্যান করবেন না। তাহলে তো আওয়ামী লীগও নির্বাচনে আসবে। হ্যাঁ, এবং সেটা কিন্তু সেনাবাহিনীর প্রধান উনি বলছেন যে ইলেকশন ফেয়ার, ফ্রি অ্যান্ড ইনক্লুসিভ। ইনক্লুসিভ অর্থ যে কোনো দল অংশগ্রহণ করতে পারে। তবে ইউনূসের সঙ্গে আলোচনাতে এই ইসে আমার কাছে মনে হলো যে উনি ভাবছেন যে ওই যে একটা প্রশ্নপত্র দেবেন, যে এই এই রিফর্ম, এই সংস্কার, এটা তুমি মানবে কি না মানবে, হ্যাঁ, কিংবা তোমার কোনো অ্যামেন্ডমেন্ট আছে কিনা, হ্যাঁ, ইত্যাদি নিয়ে উনি একটা ভোট নেবেন। তারপর একটা চার্টার করবেন। হ্যাঁ, এই চার্টারটা হবে জুলাই চার্টার। আমি হাসছিলাম শুনে। কেন হাসছিলাম? যে ধরুন আপনি একটা জুলাই চার্টার করলেন, এটা এনফোর্সমেন্ট কি করবে? মানে দেখুন আরো একটা ব্যাপার, 42টা দল পেয়েছে, যারা রেজিস্টার্ড পার্টি, হ্যাঁ, নিবন্ধন পেয়েছে। সেই 42টা দল আরো একটা আসবে, 43 কিংবা আরো আসতে পারে, দল হোক, কোনো আপত্তি নেই। এই দলগুলোর কোন কোন লোক দলকে আপনি বলতে পারেন পাতি 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 দল, মানে তার হয়তো সমর্থন হয়তো 10,000 অথবা 5,000, আর ওদিকে জামাত ইসলামীর কয়েক কোটি, তারপরে বিএনপির বিশাল কোটি। হ্যাঁ, তাহলে এই যে আপনি ভোট নেবেন, ভোটটা কোন বেসিসে? এটা কি ওয়েটেড ভোট নেবেন, নাকি প্রত্যেকে একজন একজন? তাহলে সবচেয়ে বড় জনসংখ্যা আপনি যদি ধরুন যে বিএনপি, যার বিরাট সংখ্যা, আওয়ামী লীগের বিরাট সংখ্যা, আপনার জামাতের বিরাট সংখ্যা, কাজেই এদেরকে আপনি কি ওয়েট দেবেন ওই ওই ভোটের ব্যাপারে? হয়ে যদি যায়, এটার এনফোর্সমেন্ট করবে কে? আপনি নতুন নির্বাচন হলো, নতুন দল পাওয়ারে আসলো, বিএনপি আসলো কিংবা জামাত আসলো কিংবা ওই টোকাইট দল চলে আসলো, এখন এই যে যারা পাওয়ারে আসলো তারা যদি এসে বলে, যেমন ধরেন যদি জামাত এসে বলে যে আমি শরিয়া ল করব, বাংলাদেশ হবে শরিয়া কান্ট্রি, কে বাধা দেবে তাকে? জি। হোয়ার ইজ দি এনফোর্সমেন্ট? উনি জামাত যদি ইলেকশনে জিতে যায়, জিতে গিয়ে ক্ষমতা নেয়, তারপরে যদি তারা এটা বলবে, আপনি বাধা দিতে পারবেন? বিএনপি যদি বলে যে না আমরা রাজতন্ত্র করে ফেলবো, তারা করবে না কোনোদিন। হ্যাঁ, দে লুক ফর ডেমোক্রেসি, উই নো ফর শিওর। কিন্তু যদি বাই চান্স সে বলে যে আমি রাজতন্ত্র চাই, তাহলে কে বাধা দেবে? জি, এই জন্য আমি বলি প্রফেসর ডক্টর মোস্তফা যে সরোয়ার, আমরা এই সমস্ত জিনিসে হুম হুম। আমার পরামর্শ, যদি এই চার্টার করতে যান এবং এই চার্টারটাকে এনফোর্সমেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান আপনারা সবাই, তাহলে তুরস্কের কনস্টিটিউশন হতে হবে আমাদেরটা, যেখানে সামরিক বাহিনীর ক্ষমতা থাকবে, যে যদি রাজনৈতিক দল ফষ্টি নষ্টি করে তাদেরকে উৎখাত করে দিতে পারে, তাদেরকে স্যাক করে দিতে পারে। এরকম যদি করেন তাহলে কিন্তু আবার পৃথিবীর কাছে অ্যাকসেপ্টেবল হবে না। ইউরোপ কিন্তু ওটাকে অ্যাকসেপ্ট করে না, টার্কির
কনস্টিটিউশন যে জন্য ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হতে পারেনি তুরস্ক, এত চেষ্টার পরে। কাজে আমার যেন মনে হচ্ছে যে একটা লেজে গোবরে অবস্থা, অবিলম্বে দেশে নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা যা করতে চায়, এই রিফর্মের যদি কোনো অংশ তারা নিতে চায়, লেট দেম ডু ইট, কিন্তু নির্বাচনটা হতে হবে। জি, নিশ্চয়ই আমরা একদম শেষের দিকে চলে এসেছি। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, অসংখ্য ধন্যবাদ। আপনার পর্যালোচনা আমরা শুনলাম। প্রফেসর ডক্টর শওকত আলী মোস্তফা সরোয়ার যেটি বলছিলেন যে একটি নির্বাচন দরকার এবং সব দলেরই আসলে একই দাবি যে তারা একটি নির্বাচন চায় এবং বিভিন্ন দলের পক্ষ থেকে, এবং আমি যদি একদম খোলামেলা বলি বিএনপির পক্ষ থেকে একরকম অভিযোগই করা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে কিছুটা গড়িমসি করছে। এবং ডক্টর ইউনূসের যেই বক্তব্য, আপনি ডক্টর ইউনূসের অনেক কাছের মানুষ, আপনার কাছ থেকেই আমি আসলে এই উত্তরটা শুনতে চাই যে ডক্টর ইউনূসকে আমরা সবাই অনেক শ্রদ্ধা করি এবং আমাদের সবার এই আন্দোলনের পরে যখন উনি দায়িত্ব নিলেন সবার একটা আশার জায়গা ছিল। সংস্কার কিংবা সবকিছু অনেক সুন্দর করে দেয়া কতটা দ্রুত হবে কিংবা কতটা ধীর গতিতে হবে সেটা অনেক পরের কথা, কিন্তু তার বিপরীতে ডক্টর ইউনূসের যে বক্তব্য সেটা অনেক বেশি গতানুগতিক। আমরা যেই জিনিসটা চেয়েছিলাম সেই জায়গাটা, সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাটা অনেকাংশে পূরণ হয়নি। আপনি কি বলবেন? থ্যাংক ইউ। দেখেন, আমি জানি না সরোয়ার ভাই আগে কবার দেশে গেছে। দ্বিতীয় স্বাধীনতার পরে প্রায় 15 বছর পরে আমি গেছি। না হলে সরোয়ার ভাই কিছুই হতো না, উনি আনন্দে ঢাকায় ঘুরে বেড়াতেন, হয়তো হাসিনার সাথে দেখা করতেন, কিন্তু আমার স্থান কিন্তু আয়নাঘরে হতো। আমি অত্যন্ত আনন্দিত। আমি কারোর সঙ্গে দেখা করি যে মুনাফেক বেঈমান ফাসিক গেলে পরে পতিত হাসিনাকে দেশ থেকে আমরা লাথি মেরে বের করে দিই। যতগুলো যোদ্ধা ছিলেন সেখানে আমি একজন যোদ্ধা ছিলাম। ডক্টর ইউনূস আমার শুদ্ধ শিক্ষক, আমি তার কাছের মানুষ না। হ্যাঁ, তার পক্ষে অনেক কাজ আমরা করেছি। তার পূর্ণাঙ্গ ইন্টারভিউ আমি দেখেছি, এক্সেলেন্ট। আমি একটা কথা বলি, যেহেতু আমি গ্রামে ছিলাম প্রায় 3-4 মাস, 3.5 মাস, আমি নিজে থানাতে গিয়েছি এবং ওসিরা আমার বাড়িতে আসছে একটু সাহায্যের জন্য। হয়েছে কি, এটা সরোয়ার ভাইদের চোখে পড়ে না কেন? সমস্ত পুলিশকে বলা হয়তো পুলিশ লীগ, আপা এটা আপনি ভালো করেই জানেন, সমস্ত মানুষকে সরিয়ে একমাত্র যারা আওয়ামী লীগের বাকশালী লোক, ছাত্রলীগের লোককে নিয়ে আসা হয়েছে। এদের হাতে রক্ত। তারা একটাও, যেদিন সরকার পতন হয়েছে, একটাও পুলিশ আসেনি। আপনি কি জানেন সরোয়ার ভাই? এখনো জানেন? উনি তো বরিশালের মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। কেন উনি এখনো বস্তা পচা কথাবার্তা আওয়ামী লীগ করেন? কি তাদের এজেন্ডা? কালকে আপনার লেফটেন্যান্ট সাইফুল্লাহর বাড়ি থেকে 2.5 কোটি টাকা পেয়েছেন ডিজিএফ এর প্রধান। কত হাজার কোটি টাকা নিয়েছে এই সেনাবাহিনীর প্রধান। ডক্টর শওকত আলী, অন্তর্বর্তীকালীন সরকারের যদি সমালোচনা কিংবা গঠনমূলক সমালোচনা করা হয় তার মানেই কি সেটা হচ্ছে আওয়ামী পন্থী কিংবা আওয়ামী লীগের পক্ষে চলে যায়? আমি তো চলে যায় এই কারণে যে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, সরোয়ার ভাইদের মতো লোকের বলেন, কোথায় ছিলেন? আমরা খুব ভালো অবস্থায় আছি 6 মাসে, এক্সেলেন্ট। আই এনজয় মাই ইন্ডিপেন্ডেন্স। আমরা হয়তো আরো অনেক আলোচনা করতে পারতাম। আমাদের আজকের মতো সময় শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এই দুজন অতিথিকে। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আমার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।